আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবাধ্য প্রিয়তমা গল্পের 27 নাম্বার পার্ট। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ইনার হাত পা ভীষণ কাঁপছে, সে বারবার ঘন ঘন শ্বাস ফেলছে। আজ রাস্তা যেন শেষ হচ্ছে না। কখন যে সে হাসপাতালে পৌঁছবে, অরণ্যকে দেখবে, সে আর অপেক্ষা করতে পারছে না। ইনার সমস্ত শরীর পাথরের ন্যায় শক্ত হয়ে যাচ্ছে। রেহানা বেগম কান্না করছে, কিন্তু তার চোখ দিয়ে পানি বেরোচ্ছে না। ভাগ্যর উপর তার করুণা হচ্ছে। কি অদ্ভুত তাই না, ছোটবেলায় একটা মানুষ জীবন থেকে সব কেড়ে নিয়ে শান্তি হলো না তার ভাগ্যে। কিন্তু যদি এইবার অরণ্য তার জীবন থেকে চলে যায়, তাহলে সে কি করে বাঁচবে? অরণ্য ছাড়া ইনায়ার কোনো অস্তিত্ব নেই। রাত প্রায় 10টা। হাসপাতালে এসে গাড়ি থামে ইনায়ার। চৌধুরী বাড়ির সকলেও এসে পৌঁছায় একই সময়ে। অরুণা বেগম আর রেহানা বেগমের মধ্যে আগে দেখা হয় নাই। বউ ভাতের অনুষ্ঠানের দিন রেহানা বেগম রুমে ছিলেন। তবুও রেহানা বেগমের কান্না থামাতে অরুণা বেগম তার কাছে যায়, তাকে সান্ত্বনা দেয়। ইনা, ইভান, মিলন সাহেব আর নাতাশা হাসপাতালে ভিতরে চলে যায়। হাসপাতালে একজন ডক্টর কেবিন থেকে বাইর হয়েছে। ইনা তার কাছে ছুটে যায় আর বলে, গাজীপুরে একটু আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই রোগী কি অবস্থা? উনাকে কোন কেবিনে রাখা হয়েছে? ডক্টর বলে, ও হ্যাঁ, গাজীপুর থেকে একজন অ্যাক্সিডেন্টের রোগী নিয়ে আসা হয়েছে। তবে উনি বেঁচে নাই, অ্যাম্বুলেন্স করে নিয়ে আসার সময় উনি মারা গেছে। ওনার লাশ মর্গে রাখা হয়েছে। ডক্টরের কথা শুনে ইনার শরীর অবশ হয়ে যায়। সে শুধু শুনতে পায় যে উনি আর বেঁচে নেই, মারা গেছেন। ইনায়ার শরীর অবশ হয়ে পড়ে যেতে যাবে, তার আগেই ইভান তাকে ধরে ফেলে। ইনা শুধু মৃদু সুরে উচ্চারণ করে, আমার অরণ্য মারা গেছে। রাত প্রায় 10টা। চারিদিকে রাতের নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। হাসপাতালে এক করিডোরে একজন মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। একজন মা তার ছেলে হারানোর বেদনায় কান্না করছে। পৃথিবীর সকল মায়া, ভালোবাসা, আবেগ তার কাছে এখন তুচ্ছ মরীচিকা। মৃত্যু কথাটা এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আর সত্যি। পৃথিবীতে মানুষ বেঁচে থাকার কারণ প্রয়াস, সৌন্দর্য, রূপ আর অহংকারের মিথ্যা মায়ার তার বন্দী। কিন্তু সকল মায়া, মোহ, সম্পর্ক, বন্ধন ছিন্ন করে একদিন মানুষের মৃত্যুর মুখে পতিত হতে হবে। বহমান জীবন আর স্বার্থপর পৃথিবী ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবে। হাসপাতালে করিডোরে কান্না করা এক মায়ের নাম রেহানা বেগম, যার সন্তানের মৃত্যুর খবর উনি শুনেছেন। সমস্ত হাসপাতাল জুড়ে এখন তার কান্নার আর্তনাদ শোনা যাচ্ছে। মায়ের ভালোবাসা কি অদ্ভুত তাই না? যে সন্তানের সাথে গত 10 বছর যাবৎ উনি কথা বলেননি, যার মুখ দেখার ইচ্ছা প্রকাশ করে নাই, আজ তার মৃত্যুর সংবাদ শুনে উনি পাগলের মতো কান্না করে যাচ্ছেন। মানুষ বেঁচে থাকলে তার প্রতি সকলের কত অভিযোগ, নিরপরাধ হয়েও ঘৃণার পাত্র হয়। কিন্তু মারা যাওয়ার পর তার চরম শত্রু তার জন্য কান্না করে। সমাজে মানুষ তাকে ভালো লোক ছিল বলে সম্বোধন করে। ডক্টর অরণ্যর মৃত্যুর কথা বলে চলে যায়। রেহানা বেগম কান্না করছেন। অরুণা বেগম তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। অন্যদিকে ডক্টরের কথা শুনে ইনা পাথরের ন্যায় শান্ত হয়ে পাষাণ হৃদয়ের মানুষের মতো দাঁড়িয়ে রয়েছে। তার চোখের পানির বিন্দু ফুটাও দেখতে পাওয়া গেল না। ডক্টরের বলা কথা ইনার কানে পৌঁছায়, কিন্তু তবুও সে নীরব। ডক্টরের বলা কথাটা আবার নিজের মনে আওড়াতে থাকে। তার অরণ্য কি সত্যি মৃত? ইনার মনের মধ্যে থাকা কথাটা কোনো উত্তর জানা নেই তার। কিন্তু তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, প্রচুর ব্যথা করছে। সারা শরীর অবশ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি তার নেই। ডক্টরের কথা শুনে মিলন সাহেব যখন মাথায় হাত দিয়ে সিটে বসে পড়ে, অন্যদিকে ইভান ইনার পিছনে দাঁড়িয়ে রয়েছে। দেয়াল ধরে দাঁড়িয়ে থাকার মতো শক্তি তার শরীরে এখন নাই। শরীর ঠান্ডা হয়ে অবশ হয়ে যাচ্ছে। ইনা চোখের সামনে অন্ধকার দেখছে। অরণ্যর হাস্যকর মুগ্ধতা ভরা চেহারা বারবার হেসে উঠছে। ইনার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। সে পড়ে যাবে তার আগে ইভান ছুটে আসে তার কাছে। ইভান যখন ইনাকে ধরতে যাবে তার আগে ইনা প্রতিবাদ ছড়ে বলে ওঠে, শুয়েন না আমার ইভান ভাই। আমার স্বামী জীবিত থাকুক বা মৃত, শুধু সে ছাড়া আমার শরীর টাচ করার অনুমতি অন্য কোনো পুরুষকে আমি দিব না। দূরে সরে যান। ইনা তার কণ্ঠ দিয়ে অন্য কোনো শব্দ উচ্চারণ করার শক্তি হয় নাই। সে অজ্ঞান হয়ে যায়। তবে তার জ্ঞান থাকা অবধি অন্য নাম শুধু তার কণ্ঠে ধ্বনিত উচ্চারিত হয়েছে। পাশে থাকা চেয়ারে ইনার নিথর দেহ লুটিয়ে পড়ল। আজ যদি অন্য থাকতো তবে তাকে ধরত। ইনেয়ার সব বিপদে তার স্বামী তার পাশে থেকেছে। ইনেয়া মনে হয় আজও তার প্রত্যাশা করছে। ইভান তার নিজের হাত গুটিয়ে নেয়। সামনে থাকা নারীকে আজ তার অন্য কারো স্ত্রী মনে হচ্ছে। অন্য পুরুষের সম্পত্তির উপর ইভান হক জমাতে চায় নাই। তাকে ছুঁয়ে দেখার ইচ্ছা তার মন থেকে লোপ পেয়েছে। ইভান ইনেয়ার নিথর দেহের দিকে তাকিয়ে থাকলো। এরপর দূরে থাকা নাতাশা নাম ধরে ডাক দেয়। সকলের থেকে দূরে নাতাশা আর অরুণা বেগম রয়েছে। রেহানা বেগম কান্না করছে। মূলত অরুণা বেগম আর নাতাশা তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। ভাইয়ের ডাক শুনে নাতাশা তার কাছে আসে। ইভান বলে, নাতাশা তুমি ইনায়াকে অন্য কোনোর কেবিনে নিয়ে যাও, ইনায়া অজ্ঞান হয়ে গেছে।
লাশঘর, দেয়ালে স্পষ্ট খোদাই করে লেখা রয়েছে কথাটা। লাশঘরের চারপাশে এক অদ্ভুত নীরবতা কাজ করছে। কি থমথমে পরিবেশ আর অদ্ভুত ভয়ঙ্কর সব আওয়াজ তার কানে ভেসে আসছে। লাশঘরের সামনে একজন দারোয়ান বসে রয়েছে, তার হাতে একটা লাঠি। দারোয়ান কম, তাকে কোনো ভয়ঙ্কর পিশাচ মনে হচ্ছে। দারোয়ান সামনে থাকা দুইজন পুরুষ আর একজন নারীর দিকে দৃষ্টিপাত করে, এরপর গম্ভীর সুরে বলে ওঠে, কে আপনারা? কোনো মানুষ মারা গেছে আপনাদের? লাশ লাগবে? দারোয়ানের গম্ভীর ভাষায় কথাটা বলা শুনে ইভান সামান্য ভয় পায়। জীবনে তার অনেক অভিজ্ঞতা রয়েছে, বহু দেশ শহরে ভ্রমণ করেছে, কিন্তু আজ প্রথম লাশঘর নামে এক অদ্ভুত জায়গায় তাকে আসতে হয়েছে। তার পাশে রয়েছে মিলন সাহেব আর নাতাশা। হাসপাতালে এক ফাঁকা রুমে অজ্ঞান হয়ে যাওয়া ইনায়া শুয়ে রয়েছে। তার শরীর দুর্বল, ডক্টর তাকে ভিটামিন জাতীয় ইনজেকশন দিয়েছে। আর রেহানা বেগম এখনো কান্না করে যাচ্ছেন। অরুণা বেগম তাকে সান্ত্বনা দিচ্ছেন। হাসপাতালে থাকা এক ওয়ার্ড বয় বলেছে, মৃত ব্যক্তির লাশ মর্গে রাখা হয়, যার জন্য ইভান চৌধুরী আর মিলন সাহেব এখানে এসেছে। অরণ্যর পরিবারে কোনো পুরুষ সদস্য নাই। নাতাশা তাদের সাথে এসেছে। যদি কোনো খারাপ সংবাদ হয় তাহলে তার বাবাকে সামলাতে হবে। ইনায়ার অজ্ঞান ফিরতে এখনো সময় রয়েছে। ডক্টর যা ইনজেকশন দিয়েছে, প্রায় 2 ঘন্টা পর তার জ্ঞান আসবে। দারোয়ানের কথার জবাব মিলন সাহেব দেয়, প্রায় 2 ঘন্টা আগে অরুণরাজ চৌধুরী নামে একজন মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার পরিবারের সদস্য আমরা, তার মৃতদেহ কোথায়? দারোয়ান মিলন চৌধুরীর কথা শুনে বললেন, এই জায়গায় হাজার হাজার মানুষের লাশ আসে প্রতিদিন। একটু আগে একটা মানুষ মারা গেছে, তার দেহ এখানে নিয়ে এসেছে। যান দেখুন উনি আপনাদের আত্মীয় কিনা। ইভান আর মিলন সাহেব দারোয়ানের সাথে ভিতরে ঢুকে যায়। নাতাশা তাদের সাথে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু ইভান তাকে নিষেধ করে দেয়। নাতাশা বাচ্চা, ও ভয় পাবে। লাশঘরের ভিতরে ইভান শুকনো ঢুক গিলে। সারা রুমে বরফ নেই, শীতল। শরীরে হাড্ডি মাংস জমে যাওয়ার উপক্রম। মর্গের মধ্যে প্রায় 100খানেক লাশ রয়েছে। সবার শরীর সাদা কাফনের কাপড় দিয়ে মোড়ানো রয়েছে। মিলন সাহেব আর ইভান এগিয়ে যায়। দারোয়ান তাদের একটা লাশের কাছে নিয়ে যায়, যার সমস্ত শরীর সাদা কাফনের কাপড় দিয়ে আবৃত। সদ্য মারা যাওয়ার কারণে রক্তের লাল বিন্দু বিন্দু দাগ কাপড়ের উপর রয়েছে। মৃতদেহের কাছে গিয়ে ইভানের শরীর ভয় আর কষ্টে ঠান্ডা বরফ হয়ে যায়। মিলন চৌধুরী খুব শান্ত, কিন্তু সেটা শুধু তার বাহিরে। মৃতদেহকে দিকে এক দৃষ্টিতে একবার তাকিয়ে দেখেও নি। আজ থেকে প্রায় 17 বছর আগে ঠিক এমন এক অ্যাক্সিডেন্টে তার ছোট ভাই মারা গেছেন। অরণ্যর বাবা নিলয় চৌধুরী আর রেহানা বেগম যখন বিয়ে হয়, তখন মিলন চৌধুরী তা মেনে নেয় নাই, কারণ রেহানা বেগম গরিব ঘরের সন্তান ছিলেন আর নিলয় মিলন সাহেবকে না জানিয়ে বিয়ে করেছিলেন। যার জন্য রাগে অভিমানে নিলয় চৌধুরী আর রেহানা বেগমকে বাড়ি থেকে বের করে দেন। কিন্তু মিলন সাহেব তার ভাইকে অনেক ভালোবাসত। শুধু তার অভিমান আর বংশের মর্যাদা রক্ষার জন্য উনি এমন করেছেন। চৌধুরী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর নিলয় চৌধুরী আর রেহানা বেগম বস্তি এক বাসায় ঠাঁই নেয়, যা মিলন সাহেব তার গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে। নিলয় সাহেব তখন বেকার ছিলেন, কোনো চাকরি না করার কারণে তার সংসার অভাব দেখা দেয়। মিলন সাহেব গোপনে তার বন্ধুর এক কোম্পানিতে চাকরি করার সুযোগ করে দেয়। যদিও নিলয় সাহেব বা রেহানা বেগমের বিষয়ে কিছু জানতো না। তাদের সংসার সুখে শান্তিতে চলতে থাকে। 1 বছর পর তাদের ঘর আলো করে জন্ম নেয় অরণ্য আর সাইমা। অরণ্যর যখন 10 বছর বয়স, তখন নিলয় সাহেব অ্যাক্সিডেন্টে মারা যান। মিলন চৌধুরী ভাইয়ের মৃত্যুর কথা শুনে বস্তিতে ছুটে আসেন, কিন্তু তখন অরণ্য আর রেহানা বেগম মিলন সাহেবকে তার বাবার হত্যাকারী মনে করত। সম্পত্তির লোভে মিলন সাহেব তার আপন ভাইকে হত্যা করেছে, এই কথা তাদের মনের মধ্যে গেঁথে যায়। এরপর মিলন সাহেব তাদের সামনে আসে নাই। তার ভাইয়ের মৃত্যুর জানাজা উনি পড়েছেন, কিন্তু সেটা অরণ্যর চোখের অগোচরে। সকলে যখন নিলয় সাহেবের কবর দিয়ে চলে যান, তখন মিলন সাহেব তার ভাইয়ের কবরের কাছে যায়। মৃত ভাইয়ের কবরে মাটি আঁকড়ে ধরে কান্না করে। স্বামীর মৃত্যুর পর আবার রেহানা বেগমের সংসার অভাব ঘনিয়ে আসে। অরণ্যর বয়স তখন মাত্র 10 বছর আর সাইমার 6 বছর। যুবতী বিধবা রেহানা বেগম শিক্ষিত ছিলেন, যার জন্য উনি চাকরি করার সিদ্ধান্ত নেন। মিলন সাহেব তখন রেহানা বেগমকে একটা স্কুলে চাকরি দেয়। তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যায়, বিষয়ে তারা কিছুই জানতো না। অরণ্য যখন ভার্সিটিতে পড়ে, তখন সে নতুন বিজনেস শুরু করার চেষ্টা করে। মিলন চৌধুরী সবসময় অরণ্যর প্রতিটা কার্যকলাপে নজর রাখে। অরণ্য ব্যবসায় তাকে সাহায্য করে। অতীতের কথা মনে হতেই মিলন চৌধুরীর চোখে জল আসে। উনি লাশের উপর থেকে কাপা কাপা হাতে সাদা কাপড় সরান। এরপর যা দেখে তা দেখে উনি অবাক হয়ে যান। নাতাশা অনেক সময় ধরে তার বাবা আর ভাইয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু তারা বাহির হচ্ছে না। তার মনের ভয় করছে। প্রায় 5 মিনিট পর মিলন সাহেব আর ইভান বেরিয়ে আসে। দরজার কাছে আসতেই নাতাশা উৎসুক দৃষ্টিতে জিজ্ঞেস করে, আব্বু কি দেখলে তোমরা? যে লোক মারা গেছে উনি অরণ্য ভাইয়া নাকি অন্য কেউ? নাতাশার কথা শুনে মিলন সাহেব ওর মাথায় হাত রেখে বলে,
ওই মৃতদেহ অরণ্যর না। মিলন সাহেবের কথা শুনে নাতাশা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এরপর দৌড়ে যায় রেহানা বেগম আর অরুণা বেগমকে এই খবর দিতে। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।